নির্বাচনের দিন কি ঘনিয়ে আসছে হয়তো, কারণ যত দিন যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের ডামাডোল। কিন্তু সংস্কারের যে দাবি তাকে নির্বাচনের কাছে ফিকে হয়ে গেল। যদিও সরকারের তরফ থেকে শুরুতে ১.৫ বছরের কথা বলা হলেও সেটা এখন একটি মাসে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই থেমেছে, সেটা অনেকটা স্পষ্ট। কিন্তু এই অবস্থায় ভোটের মাঠে ইসলামিক দলগুলোর অবস্থান কেমন? আজ নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি নাজবুস সাকিব। বরাবরের মতো দেখে আসবো আজ রাজনীতির মাঠে কে কি বলেছেন। আজকে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন, পাশাপাশি নির্বাচন কমিশনারের কথা বলেছেন। শুরুতে দেখে আসবো এএমএম নাসির উদ্দিন অর্থাৎ সিইসি। তিনি বলেছেন যে জুনে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, লক্ষ্য ডিসেম্বর ও জাতীয় নির্বাচন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করবে বিএনপি। অন্যদিকে বিএনপির অন্যতম নেতা জয়নুল আবদিন ফারুক তিনি বলেছেন নতুন দল করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। এবং আরেকজন নেতা আব্দুল সালাম আজাদ তিনি বলেছেন সংস্কারের নামে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। আজকে আমরা নানা বিষয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে কিছুদিন আগেই আপনাদের যিনি দলের আমির তিনি বলেছেন যে ইসলামিক দলগুলোর সঙ্গে একসঙ্গে তারা জোট করতে চান এবং ভোটের মাঠেও একসঙ্গে যেতে চান। সেই পদক্ষেপগুলো আসলে কতটা এগিয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা সবকে ধন্যবাদ এবং স্যাটেলাইট টেলিভিশন এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং অতীত বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আমরা জোটবদ্ধ নির্বাচন আন্দোলন এগুলো লক্ষ্য করেছি এবং সাম্প্রতিক যে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে ফেসিবাদের আমলে যে 15টি বছর মানুষ ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে নাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকার কারণেই, ফেসিজমের কারণেই মানুষ অধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। সে প্রেক্ষাপটে এখন মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষার মধ্যে 3টি বিষয় সবচেয়ে আলোচিত। একটা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, দ্বিতীয় হচ্ছে ফ্যাসিজমের জুলুম নির্যাতন, গণহত্যার বিচার, তৃতীয় হচ্ছে নির্বাচন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলেছি যে আগে সংস্কার করা হোক, প্রয়োজনীয় সংস্কার। কারণ প্রয়োজনীয় সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনী ব্যবস্থার সাথে জড়িত যেসব আইনগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করার পাশাপাশি এই জায়গাটা ধ্বংস করা হয়েছে। এবং সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত যেসব উইং নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সে জায়গাগুলো সংস্কার প্রয়োজন। এই প্রয়োজনীয় সংস্কার শেষেই যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশ হবে, জনগণ ভোট দিতে পারবে। সংস্কার না হলে কিন্তু আবার সেই কিন্তু একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা তো আসলে বিএনপির সঙ্গে ঐক্যে আছেন, সেক্ষেত্রে নতুন করে ইসলামিক দলগুলোর সঙ্গে কি আপনারা ঐক্যে যাবেন? না, আপনার মনে হয় বিষয়টা সঠিক তথ্য নয়। বিএনপির সাথে একসময় আমাদের জোট ছিল, আমরা জোটবদ্ধ আন্দোলন সরকার গঠন পর্যন্ত গিয়েছি, নির্বাচন একসাথে করেছি, এটা একটা অতীতকাল। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে কোনো জামাত ইসলামের সাথে জোট নেই, আমরা জোটবদ্ধ রাজনীতির সাথে এখন নেই। এখন আমরা জামাতের পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটু আগে যেটা বলছিলাম, সংস্কার তারপরে নির্বাচনে যাওয়া, আর বিচারের দাবি তো প্রচণ্ডভাবে আছেই, এটা গণদাবি।
তো আমরা নির্বাচনের মধ্যেও আবার দাবি করেছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে হবে। সেই নির্বাচনের দাবিটা আমরা করেছি, কারণ দেশের যে জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারের জন্য নির্বাচন পরিচালনার যে অভিজ্ঞতা সঞ্চয় করা, এটাও প্রয়োজন আছে। আর জাতীয় নির্বাচনের ঝুঁকি অনেক বেশি, কারণ একই দিনে সারা দেশে নির্বাচন হবে। আর এখানে যেহেতু স্থানীয় সরকার বিভিন্ন পর্বে হয়, বিভিন্ন প্যাকেজে হয়, কয়েকটি জেলা মিলে একটা নির্বাচন হবে, এখানে গভর্নমেন্টের আপনি স্থানীয় সরকার experience নির্বাচনের হবে। কথা বলছেন, তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন নিয়ে আজকে সিইসিও বলেছেন যে জাতীয় নির্বাচন হয়তো করা সম্ভব হবে জুনের মধ্যে, স্থানীয় করা যাবে না। আপনারা কেন আসলে স্থানীয় নির্বাচন করার কথা বলছেন? আমরা সেই বিষয়টা আপনার কাছে আসবো, নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকে আলোচনা করছি জামায়াতের আগামী দিনের নির্বাচনে কি অবস্থান, এবং সেজন্য কিন্তু আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত আছেন। দেখছেন ভোটের ট্রেন। যুক্ত আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে যেহেতু জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে সিইসির তরফ থেকে, কিংবা বিএনপিও বলছে, আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলছেন? হ্যাঁ, আমি একটু আগেই কথাগুলো বলছিলাম। আপনার আরেকটা প্রশ্ন ছিল নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্য, সেকে জায়গায় আমি আসব। স্থানীয় সরকার নির্বাচনটা আমরা কেন চাচ্ছি, এটা আমরা ইতিমধ্যেই পাবলিকলি অ্যানাউন্স করেছি বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে। এখানে নাম্বার 1 হচ্ছে, বর্তমানে ফ্যাসিজমের পলায়নের পর তাদের যে অতীতের বিভিন্ন স্থানীয় সরকার পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, তো এই পরিষদটা ভেঙে দেওয়া হয়েছে, সেখানেও শূন্যতা আছে। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সবাই পালিয়েছে বা আত্মগোপনে আছে, সেখানেও শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার কারণে জনদুর্ভোগ অনেক বেড়েছে। মানুষ একটা জন্ম নিবন্ধন সনদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়ায় বা সেখানে জমায়েত হয়, কিন্তু তাদের সার্ভিস দেওয়ার কেউ নেই। এ ধরনের আরো অনেক বহু কাজ আছে স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত সেবামূলক কাজ। মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, দুর্ভোগের শেষ নাই। সেকেন্ড হচ্ছে, রোলার লেভেলের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কিন্তু ব্যাহত হচ্ছে জনপ্রতিনিধি না থাকার কারণে। আর থার্ড হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের সাথে আপনার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘব করে জনগণের সেবা যেমন গুরুত্বপূর্ণ, ইলেকশনটা না হলে বা বিলম্বিত হলে বা পরে গেলে সেখানে ঝুঁকি অনেক বেশি। আর জাতীয় নির্বাচন আমরা যদি একদিনে সারা দেশে আয়োজন করি, তাহলে এখানে পুরো জাতি ইনভলভ হবে, টোটাল দেশ ইনভলভ হবে, দেশের জনগণ ইনভলভ হবে। এখানে ঝুঁকির মাত্রাটা অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের সেই সক্ষমতা, অভিজ্ঞতার প্রশ্ন আছে। এই জন্য আমরা বলেছি, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা, পাবলিকে সার্ভিস দেয়া। সরকারেরও কাজ এটাই, সরকারের দায়িত্ব। এই জন্য আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, বিষয়টা স্পষ্ট। আমরা একটু জানতে চাই যে সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে, গতকালকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিভিন্ন পক্ষ আসলে সরকারকে ব্যর্থ করার জন্যই তারা কিন্তু সড়কে নামছেন, এবং আমরা বেশ কিছু আন্দোলনও কিন্তু দেখতে পেয়েছি। সাম্প্রতিককালে আপনারা এটিএম আজহার, যিনি আপনাদের নেতা, তার মুক্তির দাবিতে আপনারা কিন্তু সড়কে অবস্থান, এর আগে বেশ কিছু আপনারা সমাবেশ করেছেন, এবং আগামীকালকে বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করবেন। তাহলে আপনারাও কি আসলে ঠিক একইভাবে ব্যর্থ করার জন্য নামছেন, বা কেন নামছেন আসলে? না না, আপনারা মনে হয় ইতিমধ্যেই সংবাদ পেয়ে যাওয়ার কথা। এই প্রোগ্রাম আমরা আপাতত স্থগিত করেছি, সেটা ভিন্ন কাজ। আমি সেদিকে যাচ্ছি না। অস্থিতিশীল করার উদ্দেশ্যে যদি করে, আচ্ছা ভাই, একটু জানতে চাই, বিষয়টা তো আদালতের, তাহলে আদালতের উপর ছেড়ে না দিয়ে আপনারা কেন আসলে রাজপথে নামছেন কিংবা সমাবেশগুলো করছেন? নো 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 নো, আমরা তো আদালতকে কিছু বলছি না, আমরা তো সরকারের কাছে বলছি।
আদালত আদালতের কাজ করবে। আমরা গভর্নমেন্টের কাছে তো দাবি জানাতে পারি একটা দল হিসাবে। এটার কারণ হচ্ছে আজহার সাহেব নিরপরাধ মানুষ, উনি নির্যাতিত, ডিপ্রাইভ, জুলুমের শিকার। এই সময়কালে সবাই বেরিয়ে গেল, উনি শুধু জেলখানায় আছেন। অনেক দাগী আসামি, সাজাপ্রাপ্ত অনেকেই বেরিয়ে গেছে, রাজবন্দিত নেই। তাহলে উনি কেন জেলে থাকবে? এখন বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা বলছি, ফ্যাসিজম চলে গেছে, তাহলে ফ্যাসিজমের রেখে যাওয়া সেই মিথ্যা মামলায় তিনি আজকে এখানে যে কারা নির্যাতিত হবে, এটা কি জনগণ মেনে নেবে? এই জন্য আমরা, সরকার যেহেতু ওনাকে আটক করে রেখেছেন এবং এই ব্যাপারে সরকার যেভাবে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠন লক্ষ্যে কাজ করা উচিত ছিল, সবার প্রতি ইনসাফ ন্যায় বিচার করা উচিত, আজহার সাহেব সেটা পান নাই। সেটা স্পষ্ট আপনার কথা। আমরা একটু জানতে চাই যে আপনি জানেন যে ছাত্রদের হাত ধরে, অর্থাৎ নতুন একটি দল কিন্তু সাম্প্রতিককালে আসতে যাচ্ছে এই মাসে। তারা যেটা বলছে যে এক্সিস্টিং যে দলগুলো আছে তাদের উপর তারা আস্থা রাখতে পারছে না, অর্থাৎ আপনাদের উপরও কি তারা আস্থা রাখতে পারছে না? কেন, কি মনে হচ্ছে? না, বিষয়টা ওরকম না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তো যে কেউ যে কোনো দল করতে পারে, মতামত প্রকাশ করতে পারে। আর জনগণের আস্থা তো কোনো একটা পক্ষ রাখা না রাখার বিষয় না, এটা জহুল জনগণের বিষয়। সেটা তো আমরা যখন নির্বাচন আসবে, জনগণের কাছে যাব, আমাদের কর্মসূচি পেশ করব, অন্যরাও পেশ করবে, জনগণ সেখানে ম্যান্ডেট দেবে, তখনই বোঝে। তবে সারা দেশে আমরা যে রেসপন্স পাচ্ছি, আপনারাও লক্ষ্য করছেন, আমাদের আমিরি জামাত সহ নেতৃবৃন্দ যেভাবে যেখানে যাচ্ছে জনগণের বিপুল সাড়া জাগাচ্ছে। আর বাংলাদেশে আস্থার জায়গা কোনটা? অতীতে তো 53 বছর রাজনীতিতে যা ঘটেছে এটা তো দুর্বৃত্তায়নে হয়েছে বেশিরভাগ। কিছু কিছু কাজের অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু দুর্নীতি, দুঃশাসন তো সবকালেই প্রায় সময় আমরা লক্ষ্য করেছি। সুতরাং মানুষ অতীতের এইসব দলগুলো দেখেছে। আগামী দিনে কিন্তু মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, আমরা এবার জামাতকে দেখতে চাই। কারণ জামাতের মধ্যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস এই ধরনের কোনো কর্মসূচি বা আচরণ, কর্মকাণ্ড নেই। অর্থাৎ মানুষের মধ্যে আপনাদের যে গ্রহণযোগ্যতা সেটা বাড়ছে, অর্থাৎ এবং আজকের মতো আজাদ ভাই শেষ করতে চাই, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। আজ কথা বলবো মাগুরা 2 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন 92, শ্রীপুর উপজেলা এবং সদরের একাংশ নিয়ে এই 92 আসন গঠিত, এবং এখানে মোট জনসংখ্যা 4,46,856 জন, যার মধ্যে ভোটার রয়েছেন 4,485 জন এবং পুরুষ ভোটার 1,38,635 এবং নারী ভোটার 1,66,289 জন। আজকে নানা বিষয়ে আলোচনা হলো এবং আগামী দিনের ভোটের রাজনীতিতে জামাত ইসলামী, তারা ইসলামিক দলগুলোর সঙ্গে কতটা একসঙ্গে ভোটের রাজনীতিতে আসবে সেটা অবশ্য দেখার বিষয়। তারা যেটা বলছেন যে বিএনপির সঙ্গে তাদের আসলে কোনো দূরত্ব নেই এবং তারা আগামী দিনের যেই সরকার আসছে সেখানেও তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চান। আজকের মতো শেষ করছি, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।